কেবলমাত্র দোষীরা বা অপরাধীরা বা অপরাধের সাথে জড়িত যারা, তারা সত্যিকে ভয় পায়। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি আবোদা ডিরেক্টর সহ্য করতে পারি। মিউজিক ডিরেক্টর হিসেবে বিখ্যাত, কিন্তু এবিসিডি গান বাজনা লিখতে পারেন না। প্রকৃতি, পরিবেশ এগুলো রক্ষা করলে হবে না তো, নিজের অহংকার, নিজের ভাষা, নিজের এগুলোকে রক্ষা করতে হবে তো। ওখানে এসে পপকর্ন দিতে হবে, পা তুলে দেবো, হলের মধ্যেই চলছে, পর্দায় একজন হাওয়া করে কাঁদছে আর এখানে একজন ফোনে হাসছে। কথায় বলে সত্যি কখনো চাপা থাকে না, আবার কেউ কেউ বলেন সত্যি সামনে একদিন আসবেই আর সত্যের জয় হবেই। কিন্তু একটা কথা বলুন তো, সত্যি বলে কি সত্যি আদৌ কিছু আছে? সেই গল্পই বলবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। আর আজকে আমার সঙ্গে রয়েছেন কৌশিক সেন, অনন্যা, অনির্বাণ দা এবং কৌশিক দা। সো ওয়েলকাম টু আজকাল.in। একটা কথা বলো, এই যে সত্যি নিয়ে এত মানে কথা বলা হয়, বা সত্যিটা কি আমরা সত্যি কি চাই যে সত্যিটা কখনো বেরিয়ে আসুক? সত্যিকে কি আমরা ভয় পাই? আমি তো, তুমি যেটা জিজ্ঞেস করলে সেটার যদি উত্তর দিতে হয়, আমি বলবো যে হ্যাঁ চাই। আমার কাছে এটার খুব একটা অল্টারনেটিভ নেই যে সত্যির বদলেও অন্য কিছু হতে পারে। চরম সত্যিটাকে মেনে নিতে পারো? কেবলমাত্র দোষীরা বা অপরাধীরা বা অপরাধের সাথে জড়িত যারা, তারা সত্যিকে ভয় পায়, বাকি আর কেউ ভয় পায় না। আর সত্যি যেরকমই হোক, আছেন কবি বলেছেন সত্যের লাভ সহজে। দ্যাট শুড বি দ্য স্পিরিট। আমার দুটো ছোট ছোট অভিজ্ঞতা থাকে, মানে বয়স বাড়ার সাথে সাথে যেটা বুঝতে পারি, একটা হচ্ছে যে এটা আমার হাতে নেই। মানে এই যে তুমি প্রথমেই বলছো সত্যিটা চাপা থাকে না, তুমি তোমার অস্বস্তিকর লাগুক বা না লাগুক, এটা কোনো না কোনোভাবে বেরিয়ে আসে, এক। আর দু নম্বর আরেকটা জিনিস আমি বুঝেছি যে সত্যিটা না কোনো এক্সট্রিমে থাকে না, সত্যিটা লাইজ ইন বিটুইন। মানে কেউ যদি বলে যে আমার দিকে সত্যি আছে বা আমি সত্যিটাকে যেভাবে দেখছি এটাই সত্যি, অন্য কোনো সত্যি এক্সিস্ট করে না, এটাও হয় না। সত্যি অ্যাকচুয়ালি কারোর পক্ষ নেয় না। কিন্তু চরম সত্যি জীবনের কখনো সামনাসামনি হয়েছে তোমরা? মৃত্যু, আত্মীয় স্বজনের, এবং অবশ্যই জন্ম, সবই সত্যি। এবং প্রতিদিন মানুষ প্রতিদিন ঘুম ভাঙে যখন একটা সত্যির সামনে এসে দাঁড়ায়, তাকে সেই দিনটা কাটাতে হবে, তাকে আর একটা দিন গ্রাহ্য করা হয়েছে জীবনযাপনের জন্য। কাজে প্রতিটা দিন একটা ফেস করা, প্রতিটা দিন জগৎকে ফেস করা, সমাজকে ফেস করা, সত্যিকে ফেস করাই তো আমার কাছে তাই। আর অনির্বাণ দা? ওইটাই, মানে শুরুতেই যেটা বললাম, এবং যখন আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে প্রত্যেক আমরা কোন চরম সত্যি ফেস করছি, এই যে মৃত্যু, এর থেকে বড় আর কি সত্যি হতে পারে। এবং আমি ওরকমভাবে না প্রচুর মিথ্যে দেখে বেড়াচ্ছি রোজ, হ্যাঁ, মিথ্যেকে ঠেলে ঠেলে এগোচ্ছি, ওরকম আমার জীবনে ঘটে না, বা হয়তো আমি দেখতে পাই না। এটা আমার একটা পরের প্রশ্নের উত্তর হয়ে গেল প্রায়। তো ওইটা আমি ওরকমভাবে জীবনকে দেখিও না। আমাকে ওই রকম ভাবে যে প্রত্যেক দিন এত মিথ্যে আমার ঘাড়ে বোঝা চারপাশে রয়েছে, তাই ঠেলে ঠেলে আমি একা এগিয়ে চলেছি, এরকম কঠিন জীবন আমার না। আমি সহজ সত্যি, কঠিন সত্যি সবকিছুই দেখছি, এবং এটা আমার ঠিক মনে হচ্ছে। কিন্তু কখনো ভালো কিছুর জন্য মিথ্যে বলতে হয়েছে? ভালো কিছুর জন্য? হ্যাঁ, সে তো ছোটবেলা থেকেই হচ্ছে। আচ্ছা, আর একটু বেশি খেলবো বলে মিথ্যে বলেছি, হ্যাঁ, পড়া ফাঁকি দেবো বলে মিথ্যে বলেছি, তো ভালো পড়া ফাঁকি দেবো যে, তার বিনিময়ে আমি একটা অন্য কাজ করেছি। থিয়েটারের জন্য অজস্র মিথ্যে বলেছি। হ্যাঁ, প্রতিটি অভিনেতা তো, হ্যাঁ না, এবং প্রতিটি অভিনেতা, প্রতিটি সংলাপ তো আসলে মিথ্যে, এমন তো ঘটেনি, এই চরিত্র তো হয়নি, কাজে এর কল্পনাটাই তো আসলে শব্দটা মিথ্যে। হ্যাঁ, কারণ এটা ভাবা হচ্ছে, তাই কল্পনার মতো তো সুন্দর কিছু হয় না। কাজে মিথ্যে যতক্ষণ না তুমি মানুষের বিরাট ক্ষতি করে ফেলছো বা ঘৃণ্য কিছু করছো, ওরম মিথ্যে বেশ সুন্দর দেখতে হয়, হ্যাঁ, ভালো। এবং সেটা ও যেটা বললো যে রোজ সকালবেলা এরকম না যে খুব আশঙ্কা নিয়ে বাঁচলাম, ওরকম নয়, যা ঘটছে সব সত্যি, তুমি যদি সত্যির প্রশ্নেই বলো। আর পাশাপাশি আমরা তার মধ্যে শিখে গেছি বাঁচতে, কোনো রাস্তা মসৃণ নয়, গর্তও থাকে, আমরা টপকে যাই গর্তটা। আরেকটা সত্যি আমি ফেস করেছি, সেটা অনেকেই করেছে আমার মতো, সেটা হচ্ছে অভাব। জীবনে এমন কতগুলো সময় এসেছিল আমার, যে সময় সত্যি মানে দারিদ্র শব্দটা ব্যবহার করলে হয়তো একটু বেশি অলংকার বলা হবে, কিন্তু এক প্রকার তাই, বেশ একটা ওরকম ফেজ দিয়ে আমরা গেছি, যেটা বেশ ভয় ধরানো কিন্তু সত্যি।
কোন সময়টায় সত্যি কথা বলতে নেই? কোন সময় যখন একটা মানুষের বিরাট ক্ষতি হয়ে যাবে, সে সত্যির কোনো মূল্য নেই। সম্পর্কের ক্ষেত্রেও সেটা সত্যি। যে না না, যদি মানুষটা বিরাট ক্ষতি হয়ে যায়, আমি একটা কথা বললাম, একটা সম্পর্ক একজনের বিরাট ক্ষতি হয়ে গেল, ভেঙে গেল বা ক্ষতি হলো, সর্বনাশ হয়ে গেল, সেই সত্যির কোনো দাম নেই, ওই সততারও কোনো দাম নেই। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, নানান লোকের নানান মত থাকে। আবার এটাও সত্যি, যখন একটা সত্যি বললে একটা সম্পর্ক ভেঙে গেল, ভেঙে গিয়ে দুজনের আসলে উপকার হলো, সেই সত্যিটা জোর আছে। অনন্যা, কি তুমি সহমত এই ব্যাপারটা? মানে সেকেন্ড ওয়ান তুমি সেটাকে, হ্যাঁ, যে একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, এটা সত্যি কথা। অ্যাকচুয়ালি আমাদের ছবির ক্ষেত্রে খুবই, বা ছবির নামকরণের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। যে এই যে কৌশিকদা বললেন যে আমি একটা সত্যি বললাম, সম্পর্কটা ভেঙে গেল, সেই সত্যিটা কি ঠিক, সেই সত্যিটা বলা কি ঠিক হলো? আবার দেখা গেল সেই সত্যির কারণে সম্পর্কটা ভেঙে গিয়ে দুজনেরই অ্যাকচুয়ালি আমরা যেটা বলে থাকি যে সম্পর্কের ক্ষেত্রে খুব ট্রান্সপারেন্ট থাকতে হয়। হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকাকে কখনো সত্যি কথা বলতে নেই, অনেক কিছু লুকোতে হয়। তো মাঝে মাঝে দ্বন্দ্ব কাজ করে যে সত্যি কি ট্রান্সপারেন্ট থাকতে হয়? কি বলবে? হাসছো কেন তুমি? শুধু মিটি মিটি বলছিও তো মাঝে মাঝে কথা। তুমি কি লোকো বলো, না মিথ্যে বলার থেকেও যেটা আমাদের অনেক সময় করতে হয় সেটা হচ্ছে কিছু সত্যি কথা গোপন করে যেতে হয়, সেটা আমাদের বেশি বেশি করতে হয় মিথ্যে বলার তুলনায়। কারণ সব সত্যি সবার জানার প্রয়োজন নেই, আমারও জানার প্রয়োজন নেই। তো যেটুকু জানলেই চলবে, আমার মনে হয় সেটুকু নিয়েই যথেষ্ট বেঁচে থাকা যাবে। তো আমার মিথ্যে বলার থেকেও আমার মনে হয় গোপন করাটা বেশি পছন্দ। গোপন করাটা বেশি পছন্দ না, যদি করতে হয় তার মধ্যে আমি করছি দোষের দেখি। আসলে অনাবশ্যক কৌতূহল সত্যিটাকে ডিফিকাল্ট করে দেয়। মানে কৌশিক এরপর নেক্সট কি ছবি করছেন, এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক। কিন্তু আমি যদি বলার থাকতো, আমি তো ডেকে বলতাম যে এই ছবিটা করবো। আমি এখন কেন বলবো? হঠাৎ একজন সাংবাদিককে তক্ষুনি বলে দেবো কেন, যেটা আমি এখনো কাউকে বলিনি? নিশ্চয়ই তার একটা প্রাইভেসি আছে। এবার কোথায় বেড়াতে যাচ্ছেন, আবার যখন জানেন যে সাংবাদিক সবটাই জানে, শুধু কার্সির জন্য ফোনটা করছে, তখন আবার সত্যিটা লুকোতে হয়। তারপরে এবারে পুজোয় কোথায় যাবেন ঠিক করেছেন? কার সাথে যাব? আমার স্ত্রী পুত্রর সাথে বেড়াতে যাব, তার তিনি জেনে কি করবেন এবং এই দেশবাসী জেনে কি করবে? মহান্তার তো জানার দরকার নেই, উনি লাচুং যাচ্ছেন। হ্যাঁ, এটা ওদের জেনে কি করে দেরি করে সবাই যাবে সেখানে? তা তো না। এই প্রাইভেসি না, সেখানে সাংবাদিকদের একটা কৌতূহল থাকে। কৌশিকদা তো শুধু বেড়াতে যান না, কৌশিকদা যেখানে বেড়াতে যান সেখানে কিছুটা রেকিও কাজ করে। তো কৌশিকদা যখন বেড়াতে যাচ্ছেন একটা পার্টিকুলার প্লেসে, সব সময় হয়তো নয়, হয়তো কোনো ছবির গল্প বা কিছু উঠে আসবে সেই জায়গা থেকে। কারণ আপনি বিশ্বাস করেন যে আপনি কোনো জায়গা না দেখে গল্প তৈরি করেন না। না না না, সেটা আমরা সারাক্ষণই দেখছি, কোথাও যাচ্ছি না যাচ্ছি। বরঞ্চ বলা যায় যখন একটা ছবি করি অন্য ছবি রেখি হয়। এই যে এবার ফেরত আসি, আমরা অন্য পাড়ায় চলে গেছি। সেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এই ছবিটা যখন শুটিং হলো, যেখানে যেখানে সৃজিত মুখোপাধ্যায় আমাদেরকে নিয়ে গেলেন, সেই জায়গাগুলো তো আমার রেখি হলো। তার মধ্যে অনেক লোকেশন আছে যেখানে আমি কাজ করিনি আগে, তা আমি তো দেখলাম কি কি আছে ওখানটাতে। আচ্ছা আচ্ছা, সেই জায়গার সাথে আমার একটা একদিনের বা দুদিনের সম্বন্ধ হলো। সেই যে সম্পর্কটা তৈরি হয়ে গেল, ও তো তার খাজনা নেবেই কোনো একটা গল্পে। যেখানটাতে বসে আমরা এই তোমার লাঞ্চ করলাম তাজপুরে, ওই যে ঝুপড়িটা, হ্যাঁ, সে তো তোমার খাজনা নেবেই। কারণ ওই অসম্ভব একটা মানে পরিশ্রমের পর ওইখানে প্রথম ছায়া পেলাম আমরা। হ্যাঁ, এবং যখন খেলাম আমরা, তখন মুখোপাধ্যায় মহাশয় আমার হাতে একটা জিনিস তুলে দিল যে এটা এত পরিশ্রম না করে অন্যভাবেও একটা অন্য ছবিতে আমি একটু ব্যবহার করতে পারবো। মানে এরম না কিন্তু কলেজ র্যাঙ্কিং এর মতো আমার আগের ব্যাচ করেছে বলে আমি এবার একে নিয়ে গিয়ে কৌশিক সেনকে উঠতেই দেবো না জল থেকে। হ্যাঁ, ওরকম নয়। কিন্তু ওই একটা নতুন দারুণ লোকেশন দেখলাম। এই যে সুনামির জন্য অত গাছ পড়ে রয়েছে, শুকনো মরা গাছ সব পড়ে রয়েছে পরপর পরপর, সব তো সুনামির ফল, ওগুলো বা এলার ফল। সেইটা খুব দারুণ একটা জিনিস। আমাদের ওইভাবে লোকেশন আছে, বেড়াতে গিয়ে না। এই যখন স্ক্রিপ্টটা যখন সৃজিত বললেন আপনাদের, তখন তো আপনারা মোটামুটি অনেক যখন জেনে গেছেন যে কারা কোন চরিত্রে আছে, তো এটা তো দারুণ চ্যালেঞ্জিং ব্যাপার। এতজন মানে তাবড়ো অভিনেতা অভিনেত্রী রয়েছেন এখানে, এবং যেখানে তারা পরিচালকও।
চ্যালেঞ্জিং কেন হবে, খুব আনন্দ হয়েছে। মানে আমি এই যে এত আমি আমার কথা বলছি যে আমি যে সত্যি কি চ্যালেঞ্জ থাকে না। আমি কৌশিকদার সাথে এইটাতে প্রথম অভিনয় করলাম, এই কৌশিকদার সাথে অনন্যা চিরিতের সঙ্গে প্রথম অভিনয়, আমি পরিচালনায় কাজ করছি, অভিনয় করলাম। আমি তোমার সাথে প্রথম করলাম। হ্যাঁ তুমি আমার সাথে প্রথম করলে তো সেই এই যে এইটা তো বিশাল আনন্দের। চ্যালেঞ্জিং যাই না কারু মনে হয় থাকে না কি সত্যি? না না, নিশ্চয়ই চ্যালেঞ্জ থাকে, কিন্তু চ্যালেঞ্জ সেটা তো তুমি কিভাবে থাকে না, তুমি চ্যালেঞ্জ শব্দটাকে কিভাবে দেখছো তার উপর নির্ভর করে। যেমন প্রথম সত্যি যখন আমি জানলাম এরকম, তখন নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ তখন তৈরি হয় নিজের সঙ্গে, যে আমি পারবো তো, বা পারলে কতটা পারবো, দেখি কিরকম আমার। তারপর যেটা হলো জানো, সেটা আমার মনে হয় যেটা সৃজিতের আমার মনে হয় সব থেকে পজিটিভ কাজ হয়েছে এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ও ভীষণভাবে ইনসিস্ট করেছিল যে এই ছবিটা যদি আমাদের সাকসেসফুলি করতে হয় তাহলে কিন্তু আমাদের না একটু রিহার্সাল করতে হবে, যেটা নিয়ে ইনিশিয়ালি আমাদের সকলের মনে একটু অল্প বিস্তরের হেজিটেশন ছিল, বাবা ডেট বার করতে দরকার, আবার এতগুলো দিন নাটক দরকার। কিন্তু তারপর কিন্তু আমরা সত্যি কাজটার মধ্যে ঢুকে দেখতে পেলাম, যখন ফাইনালি আমরা শুটিং এ গেলাম তখন দেখলাম আমাদের খুব উপকার হয়েছে। কি বুঝলে রিহার্সালটা কেন দরকার ছিল? দরকার ছিল, কারণ স্ক্রিপ্টের স্ট্রাকচারটা এরকম ছিল, এবং শুটিং এর ধরনটাও যেভাবে করে, না হলে কিন্তু এত অল্প দিনের মধ্যে এই কাজটা হতে পারতো না। খুব দক্ষতা থাকলেও হওয়াটা ডিফিকাল্ট ছিল, কারণ যেভাবে 12টা চরিত্র ছবিতে আসে, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে একটা অনুশীলন সেটা ডিফারেন্ট অনুশীলন। মানে ধরো একটা যারা কিছু জানে না তাদের এক ধরনের অনুশীলন হয়, আর আমরা যারা পেশাদার আমাদের তো আরেক ধরনের অনুশীলন হবে। সেটা প্রয়োজন ছিল এবং সেটা হওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। এবং একজনের না, যার যার নিজের উপকার না, এক একজনের জন্য কন্ট্রিবিউট করেছে। এই তুমি এটা বলো না, এই কথাটা বলো, এই মজাটা এরকম করে বললে বেটার হয়, সবাইকে হেল্প করছে। এবং দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ মানে খুব, আমরা সত্যি মন থেকে বলছি, সত্যি এই জন্য সৃজিতের কাছে বোধহয় সব থেকে বেশি কৃতজ্ঞ। এই 12 জনকে প্রতিদিন একসাথে পাওয়া কোনো ছবিতে পাওয়া যায় না। এবং এটা একটা মানে হিস্ট্রিও হয়ে গেল। আমি জানি না, কিন্তু আমাদের বাংলায় তো বটেই। এটা আমি এরকম ছবি একটাই করেছি, সেটা হচ্ছে খাদ। একসাথে অতগুলো লোক রোজ থাকতো, সকালবেলা নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হতো জায়গায়, তারপর রাত্রিবেলা ফিরতো। হ্যাঁ, কাজে এটাতে একটা অন্য বন্ধন তৈরি হয়, যেটা আমাদের হয়েছে, যে কারণে সহজে প্রমোশনের জন্য ডেট চাইলেই পেয়ে যাচ্ছে, কারণ একে অপরের সাথে দেখা হবে। আচ্ছা, একটা কথা, প্রত্যেকের চরিত্রটা তো জানেন, কিন্তু আমি যদি বলি একে অপরের চরিত্রটা নিয়ে যদি একটু কিছু বলেন। কৌশিক বললেন অনন্যার চরিত্রটা নিয়ে, অনন্যা বললেন অনির্বাণের চরিত্রটা নিয়ে, এবং অনির্বাণ বললেন কৌশিকদার চরিত্রটা নিয়ে। তাহলে তো আমাকে বলতে হবে। একদম এলোমেলো করে বলতে হবে, যে যারটা বলতে পারে। ঠিক আছে, আমি অনন্যা চরিত্রটা নিয়ে বলি, কারণ অনন্যার চরিত্র ঘটনাচক্রে এতক্ষণে সবাই জেনে গেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। হ্যাঁ, এবং সেই জন্যে ওটা অদ্ভুত বিজ্ঞাপনের লোক, মুম্বাই থেকে আসা একজন মানুষ, অসম্ভব সফিস্টিকেটেড, এবং আশেপাশে অন্য কেউ বেশি পাকামো করলে পছন্দ করেন না। হ্যাঁ, এবং যত সংক্ষেপে সব কিছু বলা যায়, এবং এই এদের বালখিল্য সব কিছু এত ঘেঁচা ভেচা দেখে ও বিরক্ত হয়ে যাচ্ছে এবং ওর পছন্দ হচ্ছে না সেই জিনিসগুলো, সেই ইরিটেশনটা ও উইথ ডিগনিটি এত সুন্দর ফুটিয়ে তুলেছে। অনন্যা আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী, এবং আমরা একসাথে অভিনয় করেছি দুজনে ল্যাপটপে, যেটা আমার মনে হয় আমার অন্যতম সেরা একটা কাজ। কাজে সেইখানে অনন্যা এখানে দুর্দান্তভাবে সেই মানে মুডটাকে ধরে রেখে দিয়েছিল সারা ছবির মধ্যে। এবং এখানে একটা রেষারেষির ব্যাপার আছে, কার সাথে কি বলছি না, সেই রেষারেষিটাকে এত সুন্দরভাবে সংলাপে চলাফেরায়, এবং যখন ওর সংলাপ নেই 15 মিনিট, সেই 15 মিনিটও চোখের ইশারায় তাকে অপেক্ষা করে, যাকে পছন্দ হচ্ছে না তার সম্পর্কে পছন্দ অপছন্দগুলো তৈরি করা। কারণ মাথায় রাখতে হবে, এটা ওই রকম শুটিং নয় যে তোমার ডায়লগটা শর্ট হলো এবার ওর ডায়লগের শর্ট হবে, ওরকম নয়, পুরোটা পারফরমেন্স হতো থিয়েটারের মতো। কাজেই সারাক্ষণ সবাই পারফর্ম করেছে, এবং সেটা অনন্যা অনবদ্যভাবে করেছে। অনন্যা নিজেকে খুঁজেও পেয়েছে খানিকটা এই চরিত্রের মধ্যে, কারণ খানিকটা ওরকম
থ্যাংক ইউ কৌশিকদার। কৌশিকদার সঙ্গে দুই কৌশিকদার সঙ্গে অনেকদিন পরে কাজ করলাম। এই কৌশিকদার সঙ্গে তো আমি একটা সময় প্রচুর টেলিফিল্ম করেছি, ছবিও করেছি। অনেকদিন পরে আবার কৌশিকদার সঙ্গে করলাম। কৌশিকদার সঙ্গে তো ডেফিনেটলি ছবি করলাম একসঙ্গে কাজ। আমি আমার বড়দের এবং আমার পুরনো কলিগদের যতটা সাপোর্ট পেয়েছি, ততটা যাদের সঙ্গে নতুন কাজ করলাম, যাদের সঙ্গে আগে কাজ করিনি, তাদেরও অনেক কোঅপারেশন, সাপোর্ট আর ভালোবাসা আমি পেয়েছি। আর কৌশিকদার যখন তোমার কাজ এত পছন্দ, আগে কাজও করেছে, তাহলে তো চলবে চড়ই বেতি। তো আমি যদি বলি কৌশিকদার ক্যারেক্টারটা যদি নিয়ে তুমি কিছু বলো। ওরে বাবা, এটা খুব বড় দায়িত্ব। গল্প যেন না বেরোয়, এই এদের প্রশ্নের মধ্যে হ্যাঁ খুব সুইং আছে। আমি খুব সামলে সামলে বলেছি, কি বলে দেবো তারপরে। আমি কোনো সুইং দিইনি, আমি জাস্ট বলছি। হ্যাঁ, আর আমি প্রফেশনটা তো বলতেই পারি, একজন জাজ, তো মানে প্রফেশন সেটাই। আর প্রচন্ড লেয়ার্স, আমি এত মানে কৌশিকদার ক্যারেক্টারের সম্বন্ধে বলতে গেলে একটু বললেই অনেক কিছু রিভিল করা হয়ে যাবে, কিন্তু ওর কিছু বিলিভস আছে অ্যাবাউট রাইটস অ্যান্ড রংস অফ লাইফ অ্যান্ড সোসাইটি অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, মানে ওপিনিয়নেটেড একজন মানুষ, যেটাকে ঠিক মনে আজকে খুব লিবারেল না একটু অর্থোডক্স। আমি এত কিছু বলবো কি বলবো না, কিন্তু প্রচন্ড লেয়ার আছে আর খুব অ্যাকচুয়ালি খুব ইনডেপথ ক্যারেক্টারটা। এটা বেশি আর বলবো না আমি, তো বসে দেখা এটা সামনে মানে কিছু বললেই কিছু অনেক কিছু ভালো হয়ে যাবে। হ্যাঁ না বললেই বিপদ, হ্যাঁ বললেই বিপদ। এবারে আমি চট করে ছুঁয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে অর্থোডক্স না কি না, এটা না যে কজন আছে প্রত্যেকের মতো করে সত্যিটাকে দেখে, ফলে একটা ধরনের দ্বন্দ্ব মানে কলিশন অবশ্যই নিজেদের সঙ্গে নিজেদেরই আছে, নিজেদের মধ্যে আছে, পরস্পরের সঙ্গে আছে। অনির্বাণ চক্রবর্তীর চরিত্রটাকে যদি আমি বলি, প্রথমত হচ্ছে যে একটা বাঙালি ভাষী চরিত্র নয়, বাংলা ভাষী মানুষ নয়। আর যেটা কৌশিক একটু ছুঁয়ে গেছে, যে ছবির অনেকটা অংশ জুড়ে অনির্বাণ চক্রবর্তী এবং অনন্যার না অনেকটা সময় ওদের সংলাপ নেই, ছিল না, বুঝতে পেরেছো? সেই সময়টা আমিও, এবং যেহেতু আমাদের যেটা কৌশিক গাঙ্গুলি বললো যে আমরা পুরোটা, ও যখন অভিনয় করছে আমাদের প্রত্যেককে কিউ দিতে হয়েছে, আমরা প্রত্যেককে খুব মাইনিউটলি লক্ষ্য করার সুযোগ পেয়েছি। ফলে সেইখানে আমার যেটা ভীষণ আনন্দ লেগেছে দেখে, যেটা সবসময় অন্যান্য চলচ্চিত্রের ক্ষেত্রে হয় না, সেটা হচ্ছে ধরো আমার শটটা হয়ে গেল, হয়তো আমি থাকতে চাইছি, অনেক সময় মানে ক্যামেরাম্যানই বললেন অথবা পরিচয় বললেন তুমি একটু সরে যাও, দরকার নেই আমাকে। এটা এমন একটা ভাবে শটটা নেওয়া হয়েছিল যে আমি ওকে দেখতে বাধ্য। সেইটা আমাদের মানে শেষটা না দেখলে তুমি কিউটা পাবে না। কিউ শুধু নয়, আমি বলছি যে শর্টের স্ট্রাকচারটাই এমন করা আছে যে আমায় থাকতে হবে, হয়তো আমার কানটা দেখা যাচ্ছে কিন্তু আমায় থাকতে হবে। সেইটা যেমন মানে আমার কাছে আমি খুব এনজয় করেছি, কারণ আমি দেখতে পেয়েছি যে ওরা কিভাবে, ও কি অনন্যা, যাদের অপেক্ষাকৃত অনেকগুলো জায়গায় চুপচাপ থাকা, তারা কিভাবে গ্রো করেছে। একজন অ্যাক্টরকে তো গ্রো করতে হয়, একটা থিয়েটার হোক সিনেমা হোক, সিনেমাতে গ্রোথের প্রসেসটা একরকম, থিয়েটার আর একরকম। যেহেতু সিনেমাতে ওই অর্থে কন্টিনিউটি থাকে না, তাহলে সেটা আরো কঠিন হয়ে যায়। তো সেইটা আমার কাছে ওদের দুজনের বা আরো কয়েকজন আছেন অভিনেতা, যাদের কাঞ্চন, রাহুল, আমাদের অর্জুন, সৌমিত্র, অনেক ক্ষেত্রেই ওদের চুপচাপ থাকা আছে, কিন্তু সেই সময়টাও এই গল্পটাই এমন যে তারা চুপ থাকতে পারবেন না, মানে তাদেরকে কোনো না কোনো ভাবে থাকতে হবে, ওই সিচুয়েশনে থাকতে হবে, এবং সেটা খুব জ্যান্ত থাকতে হবে, এবং সেটা এলোমেলো নয় কিন্তু, মানে কারণ কি একই জিনিস 10 বার 12 বার করতে হচ্ছে। কাজে কোনটাতে পানের মশলার কৌটো করে পান খেলো, কখন হাতটা মুছলো, কখন পাশ ফিরে এই হ্যান্ডেলের উপর হেলান দিয়েছিল, এটা প্রত্যেকবার করতে হচ্ছে। তুমি চলে আসছো কিনা, এবং অনেকক্ষণ গ্যাপ থাকার ফলে যেটা হয় সেটা হচ্ছে কি যে আমি অনেকক্ষণ চুপ করে থাকার পর যেখানে ফিরে আসব, আমি তো ঠিক ওই পয়েন্টে আর ফিরে এলাম না, ওই মাঝখানেরটা ব্রিজ করার যে দায়িত্বটা সে ভেতরে ভেতরে হচ্ছে। আমি যে খুব কিছু মানে হাত পায়ে কিছু করছি বা কথা বলছি তা না, কিন্তু আমার মেন্টালি ওই জায়গাটাতে প্রত্যেকবার পৌঁছতে হবেই, না হলে আমি পরে যে সংলাপটা, যেখানে বোঝা গেল যে ওর মানসিকতার একটা পরিবর্তন হয়ে গেছে, এর মধ্যে ভাবনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে, সেইটা কিন্তু ওই ওইটা। হ্যাঁ, আর একটা জিনিস খুব কঠিন না, যারা 25 মিনিটের সিন একটা,
তার মধ্যে 24 মিনিটের মাথায় একজন বললো ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায়, এই কথাটা 24 মিনিটের মাথায় আসবে। কনসেন্ট্রেশনটাকে ওই লেভেলে ধরে রাখা, বা তুমি যদি ধরে নাও যে আগের ডায়লগ যে বলেছেন তার আগের জন বলছে তাহলে কি করবেন বলুন, আমি বললাম যে ঠিক আছে আমি দেখছি, তাহলে কি করবেন বলুন তো মাথায় রেখে আমি বসে আছি কখন আসবে, তাহলে কি করবে বলুন, পারবে না খুঁজে বার করতে। তোমাকে পুরোটা ফলো করলে তবে তুমি ওইটাকে দেখতে পাবে, নইলে অতজনের মধ্যে তাহলে কি করবেন বলুন তো আমি শুনতেও পাবে না। এবং আমরা এমন লোকেশনে শুট করেছি কেউ কারো ডায়লগও শুনতে পাচ্ছি না, পুরোটা আন্দাজে আমরা করছি। আমরা জানি যে এটা বলছে এটা বলছে, ওই কারণেই অ্যাকচুয়ালি রিহার্সালটা দরকার ছিল। অ্যাকচুয়ালি কি হয়েছে তোমার আরেকটুখানি বললে তুমি তোমার বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে আমরা না প্রত্যেকটা দৃশ্য যখন করেছি দৃশ্যটা গোটাটা করেছি, মানে সেটা 7 পাতা 8 পাতার যদি দৃশ্য হয় আমরা কিন্তু ওই 3 বারই ওই গোটাটা করেছি। মা ও সবে 3 বললে মাত্র 3, আমি বলছি এখানে শূন্যটা দাও। হ্যাঁ 30 পাতা, যতবার না 30 পাতা না যতবার 30 বার, 8 বার 7 বার তো বটেই। আর আমি জানি এটা ওভার স্টেটমেন্ট হবে কিনা, কিন্তু এটা আমি মানে এটা অনেক সময় একটু আগে কৌশিককে একজন জিজ্ঞেস করছিলেন অন্য সাংবাদিক, নতুন প্রজন্মদের কিছু বলতে চান কিনা। সত্য বলছো এক্স্যাক্টলি, আমি কৌশিকদা তোমাকে ইন্টারাপ্ট করে পরে বলছি, এই যে 30 বার টেকের কথা বললে, গুরুদেব নই যে কোনো বাবা নই, বিরিঞ্চি বাবা নই যে আসে, কিন্তু আমি বলবো যে যারা অভিনয় ভালোবাসেন তারা কিন্তু যদি মানে সত্যি সত্যি সিরিয়াসলি এই মেকিংটা নিয়ে, মানে আমরা তো অনেক সময় ইন্টারভিউ মানে কতগুলো জাস্ট শব্দ আউড়ে যায়, কতগুলো কথা বলি, অকারণ কথাগুলো কথা বলি, আমরা যদি সত্যি সত্যি এই ছবিটার অভিনয়ের প্রসেসটা যদি কোনোভাবে প্রকাশ করা যায়, ছবিতে মেকিংটা খুব গুরুত্বপূর্ণ, যদি দেখতো কোনো, আমার মনে হয় তাদের একটা বেশ ভালো ফিলিং হবে। মানে প্রত্যেকের দেখা উচিত এই ছবিটা। এবং আমি যেটা 30 বার ছবি তো বটেই, যারা ছবি ভালোবাসেন, অভিনয় পছন্দ করেন, তাদের প্রসেসটা ওয়ার্কশপ থেকে মেকিংটা দেখা দরকার, লার্নিং প্রসেস খুবই। আমাদের প্রথম দিকে যখন রিহার্সাল হতো, আমাদের রিহার্সালটা হয়ে যাবার পর ওই বোর্ডে সৃজিত তার এডিদের সাথে কতগুলো সব লিখতো, কি আমরা কেউ কিচ্ছু এগুলো নাকি এক একদিন করে এগুলো আমাদের সামনে দেওয়া আছে, আমরা কিছুই বুঝতে পারতাম না, দেখেছি এগুলো কি নিয়ে আলোচনা হচ্ছে, কারণ ওরা যেভাবে ওগুলোকে কোড করেছে সেগুলো আমরা কিছুতেই ডিসাইফার করতে পারতাম না যেগুলো কি নিয়ে কথাবার্তা হচ্ছে। তারপরে একটু একটু গিয়ে শুটিং এর সময়, তাই না, হ্যাঁ একটু একটু করে, কিন্তু আমরা ওগুলো ওই যান্ত্রিক জিনিসটার মধ্যে আমরা ঢুকিয়ে আমরা ঠিক করেছি প্রতিদিন আসবো A to Z, যেটা করা ইন্টারেস্টিং জিনিস। আমরা না আসতে পারি, কিন্তু ও কিন্তু সবথেকে যেটা মজা লেগেছে আমার কৌশিক গাঙ্গুলির ক্ষেত্রে, ও তো একজন পরিচালক, কি হয় না ইনক্লিনেশন থাকে তো, মানে ওর কিন্তু সেইটা একদম ওইদিকে যায়নি, ও একদম অভিনেতা হিসেবে ছিল আমাদের সঙ্গে, এবং অভিনেতা হিসেবেই প্রথম দিন যেভাবে শুরু করেছে শেষ দিনে সেভাবে শেষ করেছে। এর আগে পরিচালক তোমার ছবিতে অর্ধাঙ্গিনীতে পরিচালক, হ্যাঁ কাবেরী, তারপরে তুমি সেখানে সহ অভিনেতা। হ্যাঁ সহ অভিনেতা, এক্স্যাক্টলি। আমি অবশ্য কাবেরীতেও ছিল, কিন্তু আমরা দুজনে সামনাসামনি হয়নি, কিন্তু ও যে শক্তিশালী অভিনেতা সেটা ওর ছবি তৈরি ঢের আগে থেকে আমি জানতাম, কারণ আমাদের পরিচয়টা কিন্তু মূলত থিয়েটার থেকে, মানে চূর্ণী আমার আর কৌশিক গাঙ্গুলির পরিচয় কিন্তু থিয়েটার থেকে। যখন ওরা যাদবপুরে থিয়েটার করছে তখন আমি সবে স্বপ্ন সন্ধানী শুরু করেছি, ফলে আমাদের তিনজনের মধ্যে যে ভালোবাসাটা সেটা কিন্তু তার সূত্রটা কিন্তু থিয়েটার, মানে এত আগের থেকে। যখন ওর নিজের হাতে লেখা স্বপ্ন সন্ধানীর লোগোটা তৈরি হলো, সেই সময় থেকে এটা চলবে, এইটা চলবে, এইটা না এইটা বেটা, এই দীর্ঘ এইটা কি বেটা, এরকম। ফলে সেই সময়টার থেকে ওকে আমি জানি ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর। ও সত্যি অনেকদিনও অভিনয় করেনি, তারপর আমার কাছে কিন্তু খুব সারপ্রাইজিং মনে হয়নি ও ভালো অভিনয়টা করছে বলে। এটা অনেকের কাছে একটা রিভিলেশন হয়েছে, আমার কাছে হয়নি, কারণ আমি ওর পারফরমেন্স দেখেছি। এবং শুধু তাই নয় যে ও যখন শূন্য বুকে করলাম, তখন শূন্য বুকে এখন তো নতুন নয়, আমি যখন ওর সবে ধরো অভিনয়তে, আরে বাবা কি দারুণ অ্যাক্টর, কারণ তোমার এরকমই তো হওয়ার কথা। তার কারণ মানে ও যখন মানে একজন পরিচালক হিসেবে কোনো অ্যাক্টরকে গাইড করে, সৃজিত একটা পদ্ধতিতে করে, ও আর একটা পদ্ধতিতে করে, ওর পদ্ধতিটা দেখলেই বোঝা যায় যে ও কতটা অভিনয় ভালোবাসে এবং করতে পারে।
হ্যাঁ, এটা তো কৌশিকদার একটা ব্যাপার, কৌশিকদা নিজে পরিচালক, কিন্তু যখন উনি অভিনেতা তখন আমার মনে হয় কৌশিকদা পুরো ডিভোটেড টু ডিরেক্টর, এটা আমরা জানি। এবং অন্য পরিচালকদের কাছে শুনেছি, যারা আমি বা সবে তারা প্রমিসিং সবার কাছেই শুনেছি যে কৌশিকদাকে যা বলা হয় উনি একেবারে মাথা পেতে সেটাকে মানে অনুসরণ করেন, এটা শুনেছি। এই পেশেন্সটা কোথা থেকে পাও? দেখি আমি অন্য অভিনেতার কাছে চাইছি আমার সেটে সেই পেশেন্সটা থাক। 30 বার টেডি টেক হচ্ছে, মানে অনেককে আমি বলতে শুনেছি যে একবারের বেশি দুবার দেব না, শুনেছি ফ্লোরে, কিন্তু মানে এটাই কি মানে সাফল্যের সংজ্ঞা? না সেটা এটা আমার কাজ, এবং সেখানে আমি সবার কাছেই প্রশ্নটা করছি, এটাই কি সাফল্যের সংজ্ঞা? না না, হ্যাঁ তোমাকে তোমায় যদি টিকে থাকতে হয় তাহলে তোমাকে নিজের কাজটাকে ভালোবাসতে হবে, এবং এতটাই ভালোবাসতে হবে যে তার মধ্যে কোনো অহংকারের স্থান থাকবে না। মানে আমার থেকে একজন জুনিয়র পরিচালক, সে আমি একটা কিছু করলাম, সে আমাকে বললো এরকম চাইছি না স্যার, একটু চেঞ্জ করে দিন এটা। হ্যাঁ, কেন চাইছো না, এই আলোচনাটা হতে পারে, কিন্তু কি চাইছো করে দেখাও, এই সমস্ত করে তো লাভ নেই। ও একটা কিছু খুঁজছে আমার কাছে, আমি দিতে পারছি না, ফেলিয়ারটা ওর নয়, ফেলিয়ারটা আমার। আনসার্টেনটিটা ওর মধ্যে থাকতে পারে, ও হয়তো সত্যি জানে না কি চাইছে, কিন্তু আমি এমন একটা কিছু দিতে পারিনি যেটা ও অ্যাকসেপ্ট করে নেবে, সেটা ফেলিয়ার আমার। আবার দ্বিতীয় ক্ষেত্রেও কাজে আমাকে এমন একটা কিছু করতে হবে, ওরে বাবারে থাকে। আমি শুধু একটু ডিসএগ্রি করছি কৌশিকের সঙ্গে এখানে, কারণ কৌশিক মূলত তো পরিচালক, ওকে খুব বেশি অভিনয় করতে হয় না, আমাদের সারা বছর এরকম এটা করে থাকতে হয়। আমি মানে আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি আবোদা ডিরেক্টর সহ্য করতে পারি, একেবারে কিচ্ছু জানবো না আমি কোনো, আরে বাবা আমি অভিনেতা হিসেবে প্রস্তুত নেব, তুমি কোনো, আমি শুধুমাত্র একটা ফিনান্সার জোগাড় করেছি বলে, আমি অ্যাকশন কাট বলতে জানি বলে আমি পরিচালক, তারপর আমি বলবো যে আমি পাচ্ছি না। আরে কি পাচ্ছ না ভাই? একজন পরিচালক কিরম পরিচালক ওই আবোদা বললো, এরকম ক্ষেত্রে মানে ধরুন এত নতুন, কিন্তু সে কিছু মানে না তুমি পরিচালক একটা হয়, আর একটা হচ্ছে পরিচালকের অভিনয় করা। হ্যাঁ, পোশাক পরার থেকে কিন্তু মর্নিং দরকার নেই, বাইরে গিয়ে একটু আগে আলু চপ মুড়ি খেয়ে এসেছি ওরকম ভাবেই কথা বল, যেরকম ভাবে অনেকে দেখবে বাড়িতে কথা বলে, এই খেতে দাও, এই করো, আর যেই কারো ইন্টারভিউ নমস্কার আমি যে কথাটা বলছিলাম, হঠাৎ একটা বেসলিন দিয়ে কথা বলা। এবার তুমি যদি প্রথমে সারেন্ডার করে দাও, এটা না আমার মনে হচ্ছে কি হয় বলুন তো, তুমি প্রথমে একটা প্রিটেন্ড করছো, তারপর তুমি প্রিটেন্ড করছো তুমি দারুণ সবটা বুঝেছো, তারপর একটা ছ্যাদা স্ক্রিপ্ট তৈরি করেছো, তারপর গিয়ে দেখছি তোমার শটের কোনো মা বাবা নেই, তারপর তুমি আমার কাছে ভালো অভিনয় আশা করছো। না এর মধ্যে একটা মজা আছে। আচ্ছা এবারে এই রাগের থেকে আমি বলি, আর চাপা জিনিস থাকে, ফটোশুট হয় না, লুকসেটে ফটোশুট হচ্ছে, সেখানে নতুন পরিচালক, তার সাথে প্রথম কাজ হচ্ছে, সে বলছে একটা ছবিটা আরো ইন্টেন্স একটা, হ্যাঁ মানে ভিতর থেকে যে যন্ত্রণাটা, আরে ওই স্টিল ফটোগ্রাফিটা তুলবে, ও নিজে দেখবে, ঘরে রেখে দেবে, ওটা পোস্টারও যাবে না কিন্তু। হ্যাঁ, এই যে মানে আবেগ, আমি তুমি জুম করে দেখো তো চোখে আছে কিনা ব্যাপারটা, এখনো জুম করেছে। যে ধরো যখন মানে ফটোশুটটা তো মূলত দেখবে কস্টিউম ট্রায়ালের সময় হয়, তখন স্ক্রিপ্টটাই হয়তো ভালো করে রেডি হয়নি, হ্যাঁ কিন্তু বিরাট আবেগ। আরে আসছে কোত্থেকে আবেগ? একটু ঘুরে তাকান, আর চোখের মধ্যে একটু জল চিকচিক, হ্যাঁ আরো ভিতর থেকে ওটা পাচ্ছি না, বুঝেছেন? এইটা কি প্রথমত বুঝতে পারছি না। আমার মনে আছে একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর, যে মানে মিউজিক ডিরেক্টর হিসেবে বিখ্যাত, কিন্তু এবিসিডি গান বাজনা লিখতে পারেন না, মানে সেই অর্থে প্রাকৃতিক নিয়মে মিউজিক ডিরেক্টর, তিনি ড্রাম প্লেয়ারকে বলছেন একটা ডান্স কোরিওগ্রাফির মিউজিক, এটা কোনো ডুক 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 ডুক, মানে ও সেটা বোঝাচ্ছে যে এমন একটা জোর বাজাবে যেন এরকম করে পদ্ম ফুলটা খুলছে। হ্যাঁ, এবার না উনি মানে এরকম করে দেখাচ্ছে যে এরকম করে পদ্ম ফুলটা এরকম করে খুলবে, মিউজিশিয়ান না বুঝতে পারছে না, এটা ওকে তো টেকনিক্যালি বলতে হবে কি বাজাবে, বলে আপনি একটুখানি বলে দিন তো, মানে লিখে দেখান যে আমি কি বাজাবো, বা এটা কোনোভাবে বোঝান, মানে এরকম করলে না, আমি ড্রামে এরকম কোনো ড্রামের কোনো লেসেন এই জিনিসটা নেই, এরকম করে হয়ে যাবে, এরকম করে লেসেনে নেই, তাই সেটা একটা সমস্যা হয়। এগুলো মানিয়ে নিতে হয়, একটুখানি মন বড় রাখতে হয়, আর কিছুই না, সহ্য শক্তি বেশি রাখতে হয়। আর যখন খারাপ পরিচালক হয়, প্যাক আপ টাইমটা খুব উজ্জ্বল হয়ে ওঠে, হ্যাঁ মানে কখন প্যাক আপ হবে, যত এগিয়ে আসে তত আনন্দ হয়। কৌশিকদার চরিত্রটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, ও সেটা আমার বলতে হবে। আচ্ছা, কৌশিকদার চরিত্র যে সে খুব
খুব প্রপার একজন মানুষ, যার যিনি কিভাবে হাঁটবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে বসবেন, তার সব কিছু একদম একদম পারফেক্ট। এবং তাকে সবাই একটু সমীহ করে চলে এই জন্যেই আর কি, মানে খুব সহজে আমার যে চরিত্রটা সে খুব সহজে কিন্তু অ্যাপ্রোচ করতে একটু দ্বিধাগ্রস্ত হবে, কিন্তু যেটা বলছে সেইটা লজিক তো প্রত্যেকেরই আলাদা, সেই লজিকের জায়গায় কোনো গ্যাপ না রেখে বলছে এবং তার সাথে সাথে অন্যের লজিকটাও কিন্তু বোঝার চেষ্টা করছেন। খুব ভালো লিসনার একজন, হ্যাঁ। এবং না হয়তো আমি এই লাইনে কথা বলছিলাম না, কিন্তু আরেকজন একটা কিছু বলছে, তখন বাকিটা প্রথমে অনেকে থাকে না টেন্ডেন্সি উড়িয়ে দেওয়ার, তখন কিন্তু ওনার চরিত্র বলছে না না হ্যাঁ দান কি বলছে আমরা শুনি না, এটা এইরকম একটা চরিত্র। হ্যাঁ, কিন্তু দরকার পড়লে নিজের হ্যাঁ নাটাকে চেঞ্জ করতে, তাই নিয়ে তার কোনো দ্বিধা নেই যে আমি এটা ভাবছিলাম কিন্তু এখন আমি দেখছি যে আরেকজন একটা বেটার লজিক দিচ্ছে, তো আমি ওই দিকে বেন্ড করতে আমার কিন্তু কোনো ইগো থাকবে না। আর এইরকম একটা সঠিক শিক্ষিত মানুষের যেটা হওয়া দরকার, ওটার খুব আদর্শর মতো একটা চরিত্র কিন্তু আমার মনে হয়েছে, ভীষণ রকমের, মানে একদম প্রপার থাকবে সে, মানে সমুদ্রের বালির উপরেও যা থাকবে, মাঝ সমুদ্রে ডুবন্ত অবস্থায় ওরকম অবিচল থাকবে একদম। কৌশিকটা তোমারও খুব একটা অ্যাডাপ্ট করতে অসুবিধা হয়, ভেরি ক্লোজ টু ইউ। নড়লো না, চরিত্রগুলো করা একটু কঠিন, বরঞ্চ তোমার বৈশিষ্ট্যের উল্টো দিকে হলে সুবিধা হয় না, নিজেকে ভাঙা যায়। একদমই তাই। অনন্যা, প্রথম সৃজিতের পরিচালনায় কাজ করলে তোমার? এক্স্যাক্টলি প্রথম নয়, আমি একটা ক্যামিও করেছিলাম ওর সঙ্গে, জাতিস্বরে। হ্যাঁ, কিন্তু সেই অর্থে ডিরেক্টর অ্যাক্টর ওরকম ইন্টারাকশন তখন হয়নি। এই প্রথম মানে ফুল ফ্লেজড কাজ করলাম। আমার তো প্রথম ওই রিহার্সাল প্রসেসটা থেকেই শুরু করে খুব ভালো লেগেছে। আর যেটা আরো ভালো লেগেছে যে আমাদেরকে ইম্প্রোভাইজ করার একটা পুরো প্ল্যাটফর্ম সামনে তৈরি করে দিয়েছে, যেখানে প্রত্যেক মানে কোনো স্পন্টেনিয়াস অ্যাক্টর যারা, তাদের সবসময় মনে হয় যে আচ্ছা যা লেখা আছে তার থেকে যদি আমি আরেকটু কিছু বের করতে পারি, এটাকে যদি আরেকটু আমি এমবেলিশ করতে পারি, বা আমি যদি আচ্ছা আমার কো অ্যাক্টর একটা কিছু বললো, আমার তার মানে রিপ্লাইতে একটা কিছু বলতে মন থেকে ইচ্ছে করছে, স্টেইং উইদিন দ্য ক্যারেক্টার, সেটা সবসময় সেই ফ্রিডমটা পাওয়া যায় না। কিন্তু সেইটা আমাদের প্রত্যেককে তুলে ধরেছে এবং অ্যাকচুয়ালি বলেছিল যেটা আমার বেসিক একটা স্ট্রাকচার, এটা নিয়ে তোমরা খেলো, এটা নিয়ে তোমরা কি করতে পারো। এবং সেটা পরিচালকের থেকে এই স্বাধীনতাটা যখন পাওয়া যায় তখন ছক্কা মারাই যায়, রেসপেক্টও করেছে ইকুয়ালি। একটা কথা বলো, এতজন পুরুষ চরিত্রের মধ্যে তুমি একজন মহিলা চরিত্র, এটা কি তোমার কাজ করতে অভিনয় জায়গাটাতে সুবিধাই হয়েছে? আর এটা না একটা পরিবার, এদের সঙ্গে আমি মানে আমার ক্যারিয়ারের ছোটবেলা থেকে এবং জীবনেরও ছোটবেলা থেকে ব্যক্তিগত সম্পর্ক তো ঠিক আছে, কিন্তু পর্দায় প্রত্যেকে আলাদা আলাদা ক্যারেক্টার। হ্যাঁ, পর্দায় আলাদা, কিন্তু যাদের সঙ্গে কাজ করলাম, যারা কো আর্টিস্ট আমার, তাদের সঙ্গে আমার এত ফ্যামিলিয়ারিটি এতকালে, এবং বেশিরভাগ তারা আমার গুরুজন, তারা আমাকে ডিরেক্ট করেছে, কেউ আমাকে ছোটবেলা থেকে শুটিং এ পরামর্শ দিয়েছে এবং তাদের কাছে আমি চিরকাল গ্রহণ করেছি। তো তাদের সঙ্গে আই ওয়াজ ইন মাই কমফর্ট স্পেস, কমফর্ট জোন। আর চরিত্র হিসেবেও সেটা কাজ করেছে ডেফিনেটলি। না, চরিত্র তো আলাদা, চরিত্র এখানে প্রত্যেকে খুব বিয়ার। আসলে যেটা বলতে চাইছে, যেটা আনকমফোর্টেবল ক্যারেক্টার করতে গেলেও, মানে যে চরিত্রটা বাকিদের মধ্যে আনকমফোর্টেবল, তার জন্য একটা কমফর্ট লেভেল। আমি ওর প্রশ্নটাকে অন্যভাবে উল্টে দিই। ওর প্রশ্নটা হচ্ছে এতগুলো মেল, তার মধ্যে দুজন মাত্র মহিলা, একজন, আমার প্রশ্নটা সেটা ছিল, তারা একটা আলাদা গুরুত্ব পেয়ে যায় স্ক্রিপ্টের মধ্যে, ন্যাচারালি পায়, মানে ওইটাই বৈচিত্র্য। কানে শুনতেও আলাদা, হঠাৎ দুজন মহিলা কণ্ঠ এবং দুজন মহিলার উপস্থিতি, তার একটা আলাদা সচেতনতার লেভেল আছে। সেই জিনিসটাই ডেফিনেটলি ছবিটাকে খুব হেল্প করে এবং এটা জ্যামিতির মতো, একটা দুটো
পয়েন্টে দুজনকে বসানো আছে, এর বেশি আমি কিছু বলতে পারবো না। কোর্টরুম ড্রামা আমরা যেরকম দেখি সাধারণত, এটা কিন্তু সেরকম নয়। না, আমরা রুমটাই নেই। ট্রেলারে যেভাবে দেখি, তাহলে এই বিচারের এই প্রসেসটা গল্পে কিভাবে উঠে এসেছে? ছবি দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবং সবাই মিলে, জুরি সিস্টেমও এখন আমাদের এক্সিস্ট করে না, কিন্তু এইটা ভাবা হয়েছে একটা চমৎকার ভাবে জুরি সিস্টেমটাকে কিভাবে রাখা চমৎকার যায়। একটা অ্যাডাপ্টেশন, খুব খুব সুন্দর এবং আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। এই যে ভিজুয়াল স্কেপটা খুব সুন্দর। দর্শক তো অনেক রকমের হয়। কোনো কোনো দর্শক প্রেক্ষাগৃহে আসবেন এতজন প্রিয় অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে দেখার জন্য, আবার কোনো কোনো দর্শক আসবেন যে গল্পটা কি সত্যিটা কি জানার জন্য। তোমরা কি বলবে দর্শক? দেখো, আমি একজন সাংবাদিককে আজকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে প্রথম দিন 23 তারিখে 4টে টিকিট দেওয়া হলো, একটা আমাদের এই ছবির টিকিট, একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির টিকিট, একটা দেবের ছবির টিকিট, আর একটাতে ঋত্বিক আর আবির আছে। এই 4টের মধ্যে 4টেই টিকিট রাখা আছে, আপনি কোনটা তুলবেন? আমি এই প্রশ্নটা তোমাকেও করছি। তুমি এই 4টে টিকিটের মধ্যে, আমি রিপিট করছি, আমাদের এই ছবিটা একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, একটাতে দেব আছে, আর একটাতে ঋত্বিক আর আবির একসাথে আছে। অনেস্টলি বলবে তুমি কোন ছবিটা প্রথম দিন দেখবে? আমি অনেস্টলি বলবো, এতজন অভিনেতা বিভিন্ন ডাইমেনশনে কিভাবে অভিনয় করছেন সেটা দেখতে আমি যাবো। হ্যাঁ, আমার আগের সাংবাদিক ও উপস্থিত ছিল, সে তুলেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি কিভাবে তাদের অভিনয় বৈচিত্র্যটা কোথায় পাওয়া যায় না চট করে। হ্যাঁ, দেখো, তার মানে মত চেঞ্জ হচ্ছে কোথায় এবং তারা কিভাবে একে অপরের থেকে আলাদা, আমি এটা দেখি। আমি এটুকুনি বলতে পারি, খাদের সময়টা নিশ্চয়ই হয়েছিল। ইদানিং কালে এরকম সিচুয়েশন, এই 12 জন অভিনেতা এরকম একটা রুদ্ধশ্বাসই বলবো, এরকম একটা পরিবেশের মধ্যে একটা জায়গা, এবং এটা কিন্তু যারা যারা এক রুকা হুয়া ফয়সলা দেখেছেন, ওই দম বন্ধ করা একটা জায়গার মধ্যে এটা নয়, কিন্তু এখানে বিষয়টা দম বন্ধ করা, পরিবেশটা নয়। কাজে এটা খুব অদ্ভুত গুরুত্বপূর্ণ, একটা খুব গুমট জিনিসকে সৃজিত মুখার্জি একটা খোলা আকাশের তলায় ফেলে দিয়েছে অদ্ভুতভাবে। সেটার একটা আলাদা আবেদন আছে আমি বলে মনে করি। আমি বিশ্বাস করি এরকম একটা ভীষণ ডার্ক একটা বিষয়, ভীষণ একটা যন্ত্রণাদায়ক ভাবিয়ে তুলবার মতো বিষয়ের জন্য যেটুকু প্রাকৃতিক রিলিফ দরকার ও দিয়ে রেখেছে। সমুদ্র আছে, কিন্তু আপনি বিষয়টাকে এনজয় করবেন, সমুদ্রটা খেয়াল করবেন না। অনির্বাণ কি বলবেন? এই সবই বলা হয়ে গেছে, ভালো বলেছি। আমি এটা বলবো যে আমাদের ছবিটা 23 তারিখে রিলিজ করছে, আর একবার মনে করিয়ে দেওয়ার জন্যে এবং সবাইকে দেখতে আসবার জন্যে আমন্ত্রণ জানাতে পারি। আমি বলবো আমরা এত সহজে এখানে 4 জন যত সহজে অগ্রি করে গেলাম যে কোনো বিষয়ে, আমরা ছবিতে সবাই সবার সঙ্গে এত এগ্রি করে, এবং একটা প্রচন্ড লড়াই আছে, মানে এবং আজকের সময়টাকে মানুষ দর্শকরা খুঁজে পাবেন। এটা শুধুমাত্র জাস্ট নট এ রিমেক অফ আ ক্লাসিক, রেলেভেন্স আছে। একটা প্রশ্ন যদি আপনার অনুমতি দেন আমি করতে পারি, অ্যাপার্ট ফ্রম দিস মুভি, সেটা হচ্ছে যে এই যে গেল গেল রব বাংলা ছবির, আজকে কি সত্যিই মনে হয় বাংলা ছবি সেই গেল গেল রবটা? না না না, আমাদের এখানে কোনো ফিল্ম পলিসি নেই বলে, এখানে ফিল্ম পলিসি নিয়ে নানা রকম কথাবার্তা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা বলছেন, এবং আমি আশাবাদী। আশা করা ছাড়া আমাদের হাতে কোনো অস্ত্র নেই। আমাদের সব থেকে ধারালো অস্ত্রের নাম হচ্ছে আশা, এবং সেটা আমরা ভাবছি যে নিশ্চয়ই এই আলোচনার মাধ্যমে নানানভাবে কথা বলতে বলতে একটা ফিল্ম পলিসি তৈরি হবে, যে আত্মমর্যাদা। দেখো, আমরা বাংলার লোকেরা আজকের দিনে দাঁড়িয়ে এখানে কিন্তু বাংলার সংস্কৃতি নিয়ে আজও গর্ব করি আমরা, এবং সত্যি সত্যি গর্ব করতে চাই। কাজেই সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে মারাঠিরা বা পাঞ্জাবের লোকেরা বা যেভাবে দক্ষিণ ভারতের লোকেরা নিজের ভাষাকে নিয়ে গর্ব করে এবং তাকে রক্ষা করে, শুধু প্রকৃতি পরিবেশ এগুলো রক্ষা করলে হবে না তো, নিজের অহংকার, নিজের ভাষা, নিজের এগুলোকে রক্ষা করতে হবে। তো সেইটা আমি আশা করছি সেই গভীরতার জায়গা থেকে আমাদের এই ফিল্ম পলিসি নিশ্চয়ই তৈরি হবে, এবং এটা কিন্তু জবরদস্তি হোক আর যাই হোক, ফিল্ম পলিসি না হলে বাংলা ছবির এক্সিবিশন, বাংলা ছবির মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ আমি ইদানিংকালেই শুনলাম, বুঝলে কৌশিক, ইদানিংকালে শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেক জেলায় একটা করে শপিং মলের মতো তৈরি হবে, যেখানে সব জিনিস মানুষ পাবে, এবং সেখানে 2টো করে থিয়েটার বা 3টে করে সিনেমা হল তৈরি হবে ছোট ছোট। এটা একটা ব্রিলিয়ান্ট জিনিস। এর জন্য ওনাকে আমাদের চলচ্চিত্র জগতের তরফ থেকে ধন্যবাদ জানানো উচিত। যেটা চাইবো সেই হলগুলো যেন নন্দন রাধার মতো সরকার নিয়ন্ত্রিত হয়,
কোনো প্রাইভেটাইজেশন যেন না হয়, আর সেই হলগুলোতে যেন সাধারণ মানুষ অল্প টাকায় টিকিট কেটে দেখতে পারে, যেখানে 20 টাকার পপকর্ন 200 টাকা নয়, কাজে সাধারণ মানুষ যেতে পারে হলে। এমনি মাল্টিপ্লেক্স তো রয়েছে যেখানে এমনি শহরের মানুষরা পয়সা খরচা করে গিয়ে ঘুরবেন, উইন্ডো শপিং করবেন, সিনেমা দেখতে যায় না, মানে আরাম করতে যায়। হ্যাঁ, নন্দনে শো এত হাউসফুল হওয়ার কারণ কিন্তু টিকিট 70 টাকা, 100 টাকার মধ্যে 70 টাকায় থাকে বলে। কাজে সস্তায় দেখাতে হবে। বাংলা ছবি যখন রমরমা ইতিহাস আমরা পড়ি তখন 18 টাকা 20 টাকার টিকিট ছিল, যে কেউ কেটে ঢুকে পড়তো সিনেমা দেখবে বলে। কাজে আমি খুব বিশ্বাসী, এবং যদি সত্যি এটা হয় জেলায় জেলায় এরকম থিয়েটার তৈরি হয় রাধার মতো এবং নন্দনের মতো 200-300 সিটের ব্রিলিয়েন্ট, সিঙ্গেল স্ক্রিন, খুব ভালো হবে। শুয়ে পড়ছি, মানে কেন এরকম ভাবে সিনেমা দেখবো? আমাদের ছোটবেলায় মনে হচ্ছে আমরা সিনেমা হল থেকে বেরোতাম হাত চুলকাতে চুলকাতে, ছাড় পোকা কামড়েছে বলে। কি অবস্থা! নিশ্চয়ই ছাড় পোকাটা চাইবো না, কিন্তু ও যেটা বলতেছে যে বেসিক, আর সেখানে আপনার সিনেমা হলের মতো সিঙ্গেল স্ক্রিনের প্রতি ভালোবাসা। রাধাতে কি সিট আছে? রাধা হলে সাধারণ সিট আছে কিন্তু কমফোর্টেবল, বসে ছবি দেয়। নন্দনে কমফোর্টেবল ছবি দেখতে পারো। ওখানে এসে পপকর্ন দিতে হবে, পা তুলে দেবো, হ্যাঁ কথা বলবো, হ্যাঁ বাদ মে বাত বাতাতে, এইসব পরে আসছি দাঁড়া ছবি দেখছি, হলের মধ্যেই চলছে। পর্দা একজন হাওয়া করে কাঁদছে আর এখানে একজন ফোনে হাসছে, মানে কি বুঝতে পারা যায় না, কি কানেকশন হয় না। আমার ধারণা ওইটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই কানেকশনটার জন্য যে কোন স্পেসে বসে তুমি দেখছো। থিয়েটারে কান ধরে বার করে দেবে থেকে, একবার করেছিলেন, না এরাও করে তো। শুধু এটা নয়, এটা মজা। একই দর্শক যখন থিয়েটার দেখছে তার যে সচেতনতাটা কাজ করছে, সে সিনেমা হলে গিয়ে সেই কনসিয়াসনেসটা দেখাচ্ছে। অদ্ভুত না, কিন্তু সে ক্রাউডটা আমার মনে হয় আলাদা, জানো, খানিকটা হয়তো আলাদা। কারণ আমি দেখেছি মাননীয় কৌশিক সেন এখানে বসে রয়েছেন থিয়েটার করতে করতে, চুপ, হঠাৎ নাটক থেমে গেল, ও স্টেজে এগিয়ে এলো সামনে, এসে বললো আপনি তাহলে কি বাড়ি যাবেন, তারপর শুরু করবো নাকি এখন শুরু করে দেবো? হ্যাঁ, মানে আমিও দেখেছি, হ্যাঁ বিভৎস রেগে গেছে। এবং অনেককে দেখেছি এমনকি পপকর্নের প্যাকেট খসমাচ আওয়াজ করলে নাটক থেমে যেতে দেখেছি। হ্যাঁ, লোকে ভয় পায় স্টেজের লোকেদের যে ওরা এক্ষুনি কিছু কথা বলবে। একজন এরকম গন্ডগোল করে দেরি করে ঢুকেছিল বলে উৎপল দত্তর এখন গেটের ওখান থেকে যতক্ষণ না সে বসেছে ফলো করতে করতে পাঠ বলেছে। তার অবস্থা বুঝতে পারছে, সারা হল থেকে উনিও যাচ্ছেন, উৎপল বাবু হেঁটে যাচ্ছেন সঙ্গে সঙ্গে, ওকে সিটে বসিয়ে দিয়ে তারপর বাকি নাটক হয়েছে। কৌশিকদার থেকেই শোনা, উপদত্তরই আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম তখন আপনার কাছ থেকেই এটা শোন। অনন্যা, অনেকদিন আপনি বেশ কিছুদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন না, কিন্তু অনেকদিন থেকে আপনি ইন্ডাস্ট্রিতে আবার ফিরে এলেন, কি মনে হচ্ছে? আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম না বলে আমার মনে হয় না, ইন্ডাস্ট্রিতে কম সময় জন্য কাজ করি, হয়তো একটা কাজ করার পর অনেকটা আমার হাইটাস সময় যায়। সেটা অনেক রকম মানুষের অনেক নানান রকম মতামত আছে এটা নিয়ে, যেটার সম্বন্ধে আমি অবহিত, কিন্তু সেটা আমার মতামত নয়। অনেকে বলেন আমি স্নুতি, অনেকে বলেন আমি কাজ করতে ইচ্ছুক নই, চাই না, অনেকে বলেন আমি মোটি, কিন্তু সেগুলো কোনোটাই সত্য নয়। সত্য আবার সত্য নয় বুঝি। আসল কথা হচ্ছে যে আমার কাছে কাজ অ্যাপারেন্টলি অতটা আসে না, এবং যখন আসে তার মধ্যে থেকে আমার, যেমন এই ছবিটাতেও যেমন একটা ছোট্ট প্রেজেন্স হলো, আমার মনে হচ্ছে আমার কিছু করণীয় আছে। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যদি কিছুই না পাই, আমার যদি খিদে তেষ্টা না মেটে, তাহলে আমার মনে হয় তার চেয়ে বাড়িতে বসে থেকে একটু বই পড়ি, আরো ভালো অভিনেতাদের কাজ দেখি, আরো শিখি। কিন্তু যেখানে আমার কিছুই করার নেই, আমার খিদে তেষ্টাও মিটবে না, বাড়িতে রোজ, এবং বাজেটও থাকে না, অভিনেত্রীদের পয়সাও মানে সেই বাজেটও থাকে না, তাহলে আমি কি কারণে অতগুলো মানে ওই কাজগুলো করবো? আমার কাছে সেটার কোনো আনসার নেই। তো তার থেকে আমি ওই বাড়িতে বসি আর বই পড়ি, সিনেমা দেখি, ঘুরতে যাই, কিন্তু সেটা আমার কোনো আমার অ্যাটিটিউড না বা আমার অহংকার নয়। আমি সত্যি ভালো কাজ করতে চাই, ভালো চরিত্র পেলে আমি মানে আমি কেঁদে কুটে মাথা ঠুকে করবো সেই চরিত্রটা। একদমই তাই। তো 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। সবাইকে অনেক শুভেচ্ছা, খুব ভালো হোক ছবি, এবং সত্যিই আমরা এই ছবি থেকে নতুন কিছু শেখার অপেক্ষায় থাকলাম, এবং এতজন দিকপাল অভিনেতা অভিনেত্রী রয়েছে, নিশ্চয়ই আমরা অনেক কিছু শিখতে পারবো, একটা অন্যরকম ছবি দেখতে পারবো, এই আশাটাই রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।